পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, আমরা আমাদের এই ভিডিওতে দশম শ্রেণীতে তোমরা যারা উঠেছ এবং ইতিহাসের প্রথম চ্যাপ্টারের যে 2 নম্বরের প্রশ্ন থাকে, প্রথম চ্যাপ্টারটাই হলো ইতিহাসের ধারণা। এতে 2 নম্বরের দুখানা কোশ্চেন থাকে। পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ কর্তৃক যে নাম্বার ডিভিশন, তাতে এই চ্যাপ্টার থেকে 2 নম্বরের 2টো প্রশ্ন থাকবে। টোটাল তোমরা জানো 8টা চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 2 নম্বরে 2টো করে কোশ্চেন থাকবে, অর্থাৎ টোটাল 16টা কোশ্চেন হবে। তার মধ্যে যে কোনো 11টা প্রশ্ন তোমাদের লিখতে হবে। এই ভিডিওতে আমরা তোমাদের জন্য যারা দশম শ্রেণীতে উঠেছ এখন এবং ইতিহাসের প্রথম চ্যাপ্টার অর্থাৎ ইতিহাসের ধারণা, যে 2 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা যে পদ্ধতিতে তোমরা 2026 সালে ইতিহাস পরীক্ষা দেবে, মাধ্যমিক পরীক্ষা দেবে, তার মধ্যে ইতিহাসও দেবে, তা এই পদ্ধতি বা এই সিস্টেম বা এই সিলেবাস যাই বলি না কেন, তা 2017 সালে প্রথম শুরু হয়েছিল। সেই 2017 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত মাধ্যমিকের যে প্রশ্নগুলো এসেছিল, সেই প্রশ্নগুলোর আমরা সমাধান করে দিচ্ছি। এইগুলো যদি তোমরা পড়ো, এখন থেকেই ভালো করে আত্মস্থ করে পড়ো, তাহলে কিন্তু পরীক্ষায় অবশ্যই কমন পাবে। এবং আমরা শুধু নোটটাই দিচ্ছি না, আমরা মনে করি পরের বিষয় পক্ষ থেকে যে কোনো জিনিস মনে রাখতে গেলে সেটা আত্মস্থ বা বোঝার দরকার। আমরা চেষ্টা করছি তোমাদের বুঝিয়ে দেওয়া, যাতে একটু সময় নিয়ে অবশ্যই ভিডিওটা শুনবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করবে বা সাবস্ক্রাইব করবে বা বেল আইকন টিপে রাখবে, কারণ আমরা অনবরত তোমাদের মাধ্যমিকের বিভিন্ন সাবজেক্টে তোমরা দেখবে যে সবচেয়ে ভালো উত্তর, অর্থাৎ শিক্ষার্থীরা যেগুলো দিয়েছে সেগুলোর উত্তর কিন্তু সমস্যার সমাধান আমরা করে দিয়েছি প্রত্যেকটা সাবজেক্টে। এছাড়া আমরা বিগত দিনে ইতিহাস সম্পর্কে নানা প্রশ্ন, মাধ্যমিকে যে প্রশ্ন এসেছে 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর বা 8 নম্বর বা সাজেশন, সবই কিন্তু আমরা এই আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরব। তা চলো আর কথা না বাড়ি আমরা শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন যেটা আছে, ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের ভূমিকা, সংবাদপত্রের গুরুত্ব বা ভূমিকা যাই বলি না কেন। দেখো, এমই 17 লেখা আছে, অর্থাৎ 2017 সালে মাধ্যমিক পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল। তোমরা একটু দেখে নিও, কারণ দেখারও তোমাদের দরকার আছে, কারণ কাকে বিশ্বাস করবে, কি বিশ্বাস করবে, এই ব্যাপারটা কিন্তু তোমাদেরও বোঝা দরকার। তা যাই হোক, আমরা শুরু করি। যে আধুনিক ভারতের বা বিশ্বের ইতিহাসে রচনায় সংবাদপত্র একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ সংবাদপত্রে বিভিন্ন জিনিস বা সংবাদ পরিবেশিত হয়, সম্পাদকীয় চিঠিপত্র প্রকাশিত হয়। এই সকল চিঠিপত্র বা সংবাদ ইতিহাস রচনায় বিশেষ গুরুত্বপূর্ণ। যেমন ব্রিটিশ আমলে যে ব্রিটিশ সরকার যে জনবিরোধী বিভিন্ন নীতি বা অত্যাচার করত, সেগুলো কিন্তু সেই সময়কার খবরের কাগজে ফুটে উঠেছে। তার থেকে আমরা ব্রিটিশদের অত্যাচারের কাহিনী বা ব্রিটিশ সরকারের নীতি আমরা জানতে পারি। 2 নম্বর, দেখো, ঊনবিংশ ও বিংশ শতাব্দী ভারতের জাতীয়তাবাদের উদ্ভব, প্রচার ও স্বাধীনতা আন্দোলনের কথাও কিন্তু আমরা সেই সময়কার সংবাদপত্রের মাধ্যমে জানতে পারি। পরের প্রশ্ন দেখো, নতুন সামাজিক ইতিহাস কি বা সামাজিক ইতিহাস কি? পূর্বে রাজা মহারাজা অভিজাত মানুষের আলোচনা করা হতো, কিন্তু বর্তমান যুগে বা বর্তমানকালে ইতিহাসে সমাজের নিম্নবর্গের সাধারণ মানুষ, এবার সাধারণ মানুষ বলতে কী বোঝে? কৃষক, শ্রমিক, মজুর, নারী, খেটে খাওয়া মানুষ, অর্থাৎ সকলকে নিয়ে আলোচনা করা হয়। এবং এই বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ অর্থাৎ 1950 সাল থেকে শুরু করে এইরকম ইতিহাস যে চর্চা শুরু হয়, তাকেই বলা হয় নতুন সামাজিক ইতিহাস চর্চা। এবং এর ইতিহাস চর্চার সাথে অন্যতম ঐতিহাসিক হলেন রণজিৎ গুহ, জ্ঞানেন্দু পাণ্ডে প্রমুখ। তাহলে আমরা কি বলছি নতুন সামাজিক ইতিহাস? আগে ইতিহাসে রাজরাজা কাহিনী, অভিজাতদের কাহিনী এদের ছিল, কিন্তু তার বদলে 1950-এর দশকের পর থেকে যে সাধারণ খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, মজুর, নারী, অর্থাৎ সাধারণ মানুষ নিয়ে ইতিহাস রচনা হতে থাকলো, ইতিহাস শুরু হলো। এই ঘটনাকেই কিন্তু বলা হয় নতুন সামাজিক ইতিহাস বা সামাজিক ইতিহাস। পরের প্রশ্নটা দেখো, পরিবেশ ইতিহাসের গুরুত্ব দেখো। এটা 18 সালে এসেছিল মাধ্যমিকে। পরিবেশ ইতিহাস চর্চার প্রধান গুরুত্ব হলো যে
এর দ্বারা আমরা পরিবেশের উপর বিভিন্ন ঐতিহাসিক ঘটনার ক্ষতিকারক প্রভাব সম্পর্কে জানতে পারি এবং পরিবেশ রক্ষার বিষয়ে কিভাবে সচেতন হওয়া যায় বা কি করলে আমরা পরিবেশকে রক্ষা করতে পারবো সেই সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি। পরের প্রশ্নটা দেখো, স্মৃতিকথা আত্মজীবনী কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহৃত হয়। স্মৃতিকথা বা আত্মজীবনী ইতিহাসের উপাদান হিসেবে অন্যতম উপাদান, কারণ আত্মজীবনী থেকে আমরা সেই সময়কার ঘটনাবলীর কথা জানতে পারি, অর্থাৎ সেই সময় যে বিভিন্ন ঘটনা সেইগুলো আমরা জানতে পারি, যা অনেক সময় অন্য কোনো তথ্যের মাধ্যমে সঠিকভাবে জানা যায় না। 2 নম্বর, এতে সংস্কৃতি, সমকালীন যে সাংস্কৃতিক ঐতিহ্য, ইতিহাস, উপাদান, নানা ঘটনা জানা যায়। যেমন স্মৃতিকথার মধ্যে উল্লেখযোগ্য হলো সরলা দেবী চৌধুরী রানীর জীবনের ঝরাপাতা বা 70 বৎসর, এগুলো কিন্তু স্মৃতিকথা। পরটা দেখো, সরকারি নথিপত্র কাকে বলে। এটা 19, 21 এবং 23 সালের মাধ্যমিক পরীক্ষা এসেছিল, কাজে তোমাদের 26-এ কিন্তু মাধ্যমিকে আসতেই পারে এই প্রশ্নটা। অর্থাৎ যে সকল উপাদান সরকার সমকালীন ভারতীয় সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক, সাংস্কৃতিক তথ্যসূত্র পাওয়া যায় তাকেই বলা হয় সরকারি নথিপত্র। এবং আধুনিক ভারতের ইতিহাস রচনা এগুলো একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যে উল্লেখযোগ্য যে সকল সরকারি উপাদানগুলো সেগুলো তার মধ্যে অন্যতম হলো পুলিশ বিভাগের রিপোর্ট, জরুরি চিঠিপত্র, গোয়েন্দা বিভাগের রিপোর্ট এবং বিভিন্ন তথ্য, অর্থাৎ সরকার থেকে প্রকাশিত বা সরকারের যে বিভিন্ন চিঠিপত্র সেগুলো কিন্তু সরকারি নথিপত্র নামে পরিচিত, যা থেকে আমরা সরকারি নীতি নির্ধারণ বলি, কাজকর্ম বলি, যাই বলি না কেন সেগুলো কিন্তু আমরা জানতে পারি। পরের প্রশ্নটা দেখো, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন। এটা 19 সালে এসেছিল। দা ভৌগোলিক দিক থেকে নির্দিষ্ট অঞ্চলের স্থানীয় ব্যক্তি বা বিষয়কে কেন্দ্র করে যে গড়ে ওঠে ইতিহাস, তাই কিন্তু আঞ্চলিক ইতিহাস চর্চা নামে পরিচিত। অর্থাৎ ইতিহাস একটা বৃহৎ ব্যাপার, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট জায়গা নিয়ে একটা বৃহৎ আকার ধারণ করে, কিন্তু কোনো একটা ক্ষুদ্র অঞ্চল বা কোনো একটা অঞ্চলের একটা আলাদা সংস্কৃতি, আদব কায়দা, রীতিনীতি অনেক সময় থাকে, এটাই স্বাভাবিক। কাজেই এই আঞ্চলিক ইতিহাস চর্চার মাধ্যমে সেই অঞ্চলের অর্থাৎ স্থানীয় অঞ্চলের সমাজ, অর্থনীতি, শিল্পকলা, সংস্কৃতি এগুলো সম্পর্কে জানা যায় বা এবং জাতীয় ইতিহাস চর্চার জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপাদানও কিন্তু পাওয়া যায়। পরের প্রশ্নটা দেখো, আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে সরকারি নথিপত্রের ভূমিকা। আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে সরকারি উপাদানের বা সরকারি নথিপত্রের বিশেষ সীমাবদ্ধতা রয়েছে। যেমন যে সরকারি নথিপত্রগুলো সেগুলো শুধু সরকারের দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতেই কিন্তু লেখা এবং এতে জনগণের বা সাধারণ মানুষের কিন্তু চিন্তাভাবনা, আকাঙ্ক্ষা সম্পূর্ণ উপেক্ষিত। এবং 2 নম্বর, এতে অনেক ক্ষেত্রে ভুল বা বিকৃত তথ্য থাকে, অর্থাৎ সরকার অনেকাংশে নিজের দোষ চাপার জন্য অনেক রকম ভুল তথ্য বা ভুল খবর লিপিবদ্ধ করে রাখে, যা কিন্তু পরবর্তীকালে সঠিক ইতিহাস রচনা অন্যতম প্রতিবন্ধক। পরের প্রশ্ন দেখো, আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝো। যে রচনায় লেখক তার নিজের জীবনের বিভিন্ন ঘটনার কথা লিপিবদ্ধ করে, অর্থাৎ লেখক সেখানে তার রচনায় তার পূর্বেকার বিভিন্ন ঘটনার বা অঞ্চলে তিনি যে অঞ্চলে থাকতেন সেই অঞ্চলের ঘটনা লিপিবদ্ধ করে বইয়ের আকারে প্রকাশ করেন, তাকেই বলে আত্মজীবনী। যেমন সরলা দেবী চৌধুরী রানীর জীবনের ঝরাপাতা, এটা অন্যতম একটি আত্মজীবনী। এবার দেখো স্মৃতিকথা, অতীতের কোনো বিশেষ ঘটনার সঙ্গে যখন লেখক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, লেখক বা ব্যক্তি যদি পরবর্তীকালে তার স্মৃতি থেকে বা হৃদয়ঙ্গম করে প্রাপ্ত সেই ঘটনা বিবরণ দেয় বা লিপিবদ্ধ করে এবং তাকে প্রকাশ করে, তাকেই বলা হয় আত্মজীবনী বা স্মৃতিকথা। মৌখিক আকারে প্রকাশ করে তাকেই বলা হয় স্মৃতিকথা। যেমন দক্ষিণারঞ্জন বসু ছেড়ে আসা গ্রাম, অর্থাৎ
স্মৃতিকথা কাকে বলে? কোনো অতীতের কোনো ঘটনা যেখানে সে প্রত্যক্ষভাবে যুক্ত ব্যক্তি সে পরবর্তীকালে সেই ঘটনাটি লিপিবদ্ধ করে তাকেই বলা হয় স্মৃতিকথা। যেমন দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম। পরের কোশ্চেনটা দেখো, সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কি? এটা 22 সালে এসেছিল। সাময়িক ইতিহাস চর্চার প্রধান গুরুত্ব হলো যে এর মাধ্যমে যে যুদ্ধের যে বিবর্তন, অর্থাৎ বিভিন্ন সময় বা বিভিন্ন যুগে যুদ্ধের যে বিবর্তন ঘটেছে সেই সম্পর্কে জ্ঞান লাভ করা যায় এবং যুদ্ধে জয় পরাজয়ের কারণ, যুদ্ধ পদ্ধতি, কৌশল যাই বলে না কেন এর মাধ্যমে কিন্তু জানা যায়। তারপর দেখো, ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে 1911 সাল গুরুত্বপূর্ণ কেন? ভারতের জাতীয়তাবাদী ইতিহাসে বা ভারতের ইতিহাসে 1911 সাল বিশেষ গুরুত্বপূর্ণ। আমরা এখানে 3টে বিষয় তুলে ধরছি। 1 নম্বর, 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। 2 নম্বর, 1905 সালে যে বঙ্গভঙ্গ কার্যকরী হয়েছিল 1911 সালে তা রদ হয়, অর্থাৎ বাংলা আবার যুক্ত হয়ে যায়। এবং 3 নম্বর, যে 1911 সালে মোহনবাগান ভারতীয় দল হিসেবে প্রথম আইএফএ শিল্ড জয়লাভ করে। এবার দেখো পরের প্রশ্নটা 11 নম্বরের প্রশ্ন, পরিবেশের ইতিহাস বলতে কী বোঝে? এটা 24 সালে এসেছিল। ইতিহাসের যে শাখা পরিবেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, অর্থাৎ পরিবেশের সমস্যা, পরিবেশের পরিবর্তন, কী করলে পরিবেশ আরও ভালো করা যায়, সেই সম্পর্কে যে আলোচনা করা হয় তাকেই বলা হয় পরিবেশের ইতিহাস। এবং এই পরিবেশ ইতিহাস চর্চা শুরু হয় 1940-50-এর দশকে আমেরিকায়। কারণ গ্লোবালাইজেশনের যুগে বা বিশ্বায়নের যুগে এই পরিবেশ কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ তোমরা দেখতে পাচ্ছ আমেরিকা কিভাবে জ্বলছে, দাবানল, বা কি করে মেরু গলে যাচ্ছে, বরফ গলে যাচ্ছে, তা হচ্ছে গ্লোবালাইজেশনের অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের জন্যই কিন্তু এগুলো হচ্ছে। কাজে পরিবেশ যদি আমরা ঠিকমতো রাখতে না পারি, আমাদের মানুষের ধ্বংস কিন্তু মানুষের কেন, জীব জগতের সার্বিকভাবে ধ্বংস কিন্তু অনিবার্য। পরের প্রশ্ন দেখো, এটা 19 সালে এসেছিল। সংবাদপত্র সাময়িক পত্রের মধ্যে পার্থক্য লেখো। সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে, যেমন কতগুলো আমরা এখানে তুলে ধরলাম। সংবাদপত্র রোজ প্রকাশিত হয়, অর্থাৎ দৈনিক। যেমন তোমাদের দেখো আনন্দবাজার, বর্তমান যে বা দ্য স্টেটসম্যান, দ্য টেলিগ্রাফ, এই যে বিভিন্ন সংবাদপত্র। আর সাময়িক পত্র একটা নির্দিষ্ট সময় অন্তর প্রকাশিত হয়, মেবি 7 দিন, 15 দিন, 1 মাস, ঠিক আছে। 2 নম্বর, যে সংবাদপত্র যে কাগজে ছাপা হয় সেগুলো তুলনামূলকভাবে সস্তা, কম দামি কাগজের, কিন্তু সেই তুলনায় যে সাময়িক পত্র যে কাগজে ছাপায় সেটা তুলনামূলকভাবে একটু দামি। 3 নম্বর, সংবাদপত্রে বাঁধাই আকারে কখনোই থাকে না, কিন্তু সাময়িক পত্র বাঁধাই আকারেও অনেক সময় থাকে। এই হচ্ছে তোমাদের এই 12টি প্রশ্ন, যেগুলো 2017 থেকে 2024 সাল পর্যন্ত মাধ্যমিকে তোমাদের 2 নম্বরে এসেছিল। এগুলো তোমরা এখন থেকে ভালো করে রেডি করো, আমরা বোঝাবার চেষ্টা করলাম। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই জানিও, না বুঝলেও জানিও, কারণ আমাদেরও আরও সমৃদ্ধ হতে হবে। আমাদের এই মাধ্যমে তোমরা যদি উপকার পাও বা সুবিধা হয় বা ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো। কারণ দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা এবং প্রায় 17-18 বছর ধরে মাধ্যমিক খাতা দেখার পরিপ্রেক্ষিতে আমরা বিগত কয়েক বছর ধরে দেখছি আমাদের শিক্ষার্থীরা ইতিহাসের প্রতি উদাসীন হয়ে পড়েছে, ভীত হয়ে পড়েছে। কাজে সেই ভয় দূর করার জন্য আমরা কয়েকজন মিলে উদ্যোগ গ্রহণ করেছি। তার মধ্যে একটা হলো এই তোমাদের মাধ্যমিকের যে ইতিহাস, সেই ইতিহাসের সঠিকভাবে সমাধান করা, অর্থাৎ একটা দিক নির্দেশ করা, যদি তোমাদের সাহায্য হয়। যদি ভালো লাগে বা মনে করো দরকার আছে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করবে বা সাবস্ক্রাইব করবে বা বেল আইকন টিপে রাখবে। কারণ আমরা অনবরত 2017 থেকে 2024 সাল পর্যন্ত মাধ্যমিকের যে এমসিকিউ এসেছে, 2 নম্বর এসেছে, চ্যাপ্টার ভিত্তিক 4 নম্বর বা 8 নম্বর এসেছে, সেগুলো প্রত্যেকটা আলোচনা করব। শুধু নোট দেব না, আলোচনা করে দেব, বুঝিয়ে দেব। অবশ্যই যদি বুঝতে না পারো অবশ্যই জানাবে, বুঝতে পারলেও জানাবে, কারণ তোমাদের
সাহায্য বা সম্মতি বা বক্তব্য আমাদের কাছে খুবই গ্রহণযোগ্য। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। ভালো করে এখন থেকেই পড়াশোনা করো, তাহলে দেখবে খুব ভালো রেজাল্ট হবে।